হ্যালো এভরিওয়ান। আজকে আমরা সেন্সরস টপিকটার উপর ছোট্ট একটা ওভারভিউ করব, যেটা হচ্ছে আপনাদের ফাইনালস এর জন্য হেল্পফুল হবে। যদি ক্লাসের কোনো ইনফরমেশন আপনারা ভুলে গিয়ে থাকেন, তাহলে হচ্ছে এই ভিডিওটা থেকে আপনারা হচ্ছে যদি ফাইনালস আগে দেখে না, তাহলে একটা ছোটখাটো রিভিউ হয়ে যাবে। আচ্ছা, সো লেটস স্টার্ট। সেন্সরস হচ্ছে গিয়ে আমরা কেন ইউজ করি ইউজুয়ালি? আমরা ল্যাবে সেন্সর নিয়ে কাজ করেছি এবং দেখেছি বিভিন্ন ধরনের অ্যানালগ ডেটা হচ্ছে আমরা সেন্সরের থ্রুতে রিসিভ করছি, দেন সেটা হচ্ছে গিয়ে আমাদের আরডুইনো যে মাইক্রো কন্ট্রোলারে পাঠাচ্ছি এবং সেটার উপর বেস করে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করছি, রাইট? সো এতটুকু তো বুঝলাম। মোস্ট অফ দ্য সেন্সরস হচ্ছে আমাদের কি করছে, অ্যানালগ ডেটা নিয়ে কাজ করছে। যেমন আমরা আমাদের ল্যাবে কি নিয়ে কাজ করেছি, ডিএইচটি 11 সেন্সরটা নিয়ে কাজ করেছি, যেটা আমাদের আশেপাশে এনভায়রনমেন্ট থেকে হিউমিডিটি আর টেম্পারেচার কি করছিল, রিসিভ করছিল এবং সেটাকে আমাদের আরডিনো কে দিয়ে দিচ্ছিল। ওটা হচ্ছে ক্যালকুলেট করে সিরিয়াল মনিটরে দেখাচ্ছিল যে টেম্পারেচার কত রুমের বা হিউমিডিটি কত, রাইট? তো মোটামুটি মোরাললেস হচ্ছে আমরা সেন্সরস ইউজ করি বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ডেটা কালেক্ট করার জন্য। এখন অ্যাজ আই সেড যে সেন্সরগুলো হচ্ছে মোস্টলি অ্যানালগ ডেটা কালেক্ট করে থাকে। সো অ্যাজ ফার অ্যাজ উই নো দ্যাট হচ্ছে আমাদের প্রসেসর্স বা মাইক্রো প্রসেসর্স বা মাইক্রো কন্ট্রোলার কি করে থাকে, মোস্টলি ডিজিটাল ডেটা হচ্ছে ও পড়তে পারে বা কিছু সার্টেন অ্যামাউন্ট অফ অ্যানালগ ডেটাকে ও রিড করতে পারে। এই যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সরস ইউজ করে প্রজেক্ট করেছি, অলরেডি আমাদের প্রজেক্ট ডেমনস্ট্রেশন হয়ে গেছে। সো প্রজেক্টস করেছি, ল্যাবে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করেছি। তো ওরা কি করছিল, ডিরেক্টলি অ্যানালগ ডেটা রিড করছিল এবং এটাকে ইন্টারনালি সামহাও আমাদের মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার রিড করতে পারে বা পড়তে পারে, সেই একটা ফরম্যাটে কনভার্ট করে দিচ্ছিল। তারপর মাইক্রো প্রসেসর কি করছে, মাইক্রো প্রসেসর হচ্ছে নিজের মতো টোটাল যে ডেটাটা আমরা পাচ্ছি সেই ডেটাটাকে সামহাও প্রসেস করে আমাদের যেই কাজটা করার দরকার সেটা করতেছে। সো এখন দেখি, এই যে আমি বলতেছি যে আমাদের সেন্সর যে অ্যানালগ ডেটাগুলো নিল, সেটাকে আমাদের মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে রিডেবল একটা ফরম্যাটে আমাদের নিয়ে আসতে হবে, রাইট? সেই জন্য কে কাজ করে? হার্ডওয়্যার ক্যালিব্রেশন সার্কিট কাজ করে থাকে। আই এম প্রিটি শিওর আপনারা হার্ডওয়্যার ক্যালিব্রেশন সার্কিট সম্পর্কে প্রিভিয়াস কোনো না কোনো কোর্সে অবশ্যই শুনেছেন। তো হার্ডওয়্যার ক্যালিব্রেশন সার্কিট কি করে? ইউজুয়ালি একটা সেন্সরস এর ক্ষেত্রে একটা সেন্সরের ইনপুট যদি যেটা ও এনভায়রনমেন্ট থেকে নেয়, সেটাকে ক্যালিব্রেটেড করে একটা রিডেবল রেঞ্জে নিয়ে আসে ফর দ্য প্রসেসর। ঠিক আছে? আর এটা দুই ধরনের হতে পারে, ডিজিটাল হতে পারে বা অ্যানালগ হতে পারে। ডিজিটাল আমরা জানি যে আইদার জিরো অর ওয়ানস এর ফরম্যাটে হবে, আর অ্যানালগ ভ্যালুটা কিসের ফরম্যাটে হবে? একটা নির্দিষ্ট ভোল্টেজ রেঞ্জে হচ্ছে গিয়ে ক্যালিব্রেটেড করে আমাদের মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে সিগন্যাল হিসাবে পাঠিয়ে দেওয়া হয়। আর এই কাজটা কে করে? ক্যালিব্রেশন সার্কিট। আমরা যদি এটাকে একটু ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমরা যদি আমাদের একটা এ নাম্বার পজিশনে সেন্সর রাখি, মাঝখানে একটা ক্যালিব্রেশন সার্কিট, অ্যান্ড দেন হচ্ছে আমাদের মাইক্রো প্রসেসর। এটাকে যদি এখানে দেখা যায় যে সেন্সর যে ডেটাটা আমাদের, ধরেন এই যে এই পার্টে সেন্সর যে ডেটাটা আমাদের এনভায়রনমেন্ট থেকে রিড করলো, সেটা হচ্ছে হার্ডওয়্যার ক্যালিব্রেশন সার্কিটের মাধ্যমে ক্যালিব্রেটেড করলো এবং এটাকে কোথায় পাঠিয়ে দিল? প্রসেসরের একটা রিডেবল রেঞ্জে ও পাঠিয়ে দিল, আইদার ডিজিটাল ফর্মে জিরোজ অর ওয়ান, অর অ্যানালগ ফর্মে কোন একটা সার্টেন ভোল্টেজ আকারে। ঠিক আছে? আচ্ছা, সো এই গেল সেন্সরটা কিভাবে হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট থেকে ডেটা সেন্স করে হার্ডওয়্যার ক্যালিব্রেশন সার্কিটের মাধ্যমে সেই সার্টেন ডেটাটাকে প্রিপেয়ার করে আমাদের মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারে পাঠাচ্ছে। আচ্ছা, এখন চলে আসি সেন্সরের আসল পড়াশোনায়। সেন্সর সম্পর্কে জানার আগে আমাদের আরেকটা টার্ম একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে ট্রান্সডিউসার। সেন্সর আর ট্রান্সডিউসার্সকে অনেকটা টাইমে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়ে থাকে। কেন হয়ে থাকে সেটা সম্পর্কে আমরা সামনে দেখতেছি। ট্রান্সডিউসার বেসিক্যালি হচ্ছে এমন একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেটা হচ্ছে এনার্জি কনভার্ট দ্য এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, অ্যাজ রিটেন হিয়ার। ওকে, সো আর ট্রান্সডিউসার কি করে, সেন্সর কি করে দেখি, ডিটেক্টস ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড কনভার্টস ইনটু আ ইলেকট্রিক্যাল সিগন্যাল। আচ্ছা, ট্রান্সডিউসার অবশ্যই অবশ্যই কি করবে, একটা ফর্ম অফ এনার্জিকে অন্য একটা ফর্মে কনভার্ট করবে। কিন্তু সেন্সর কি করে, সেন্সর কিন্তু এই কাজটা সবসময় করবে এরকম না। সেন্সর হচ্ছে গিয়ে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি রিড করে এটাকে কনভার্ট করে নেয় অন্য একটা সিগনালে।
আচ্ছা, সো এখন আমরা একটু দেখি যে সেন্সরস আর ট্রান্সডিউসার সম্পর্কে একটা যদি এক্সাম্পল আমরা দেখি, দেন দ্যাট উইল বি বেটার। যে এখানে আমরা যদি, এখানে একটা পিডিএফও আছে, এটাকে আমাদের অবশ্যই ফাইনালসের জন্য ভালো মতো পড়তে হবে। সো অ্যাজ আই ওয়াজ সেইং, যে সেন্সর কি করে, সিম্পলি একটা এনভায়রনমেন্ট থেকে ফিজিক্যাল কোয়ান্টিটি রিড করে। এটা হতে পারে লাইট, সাউন্ড, স্পেস, ডিস্টেন্স, এনিথিং, ঠিক আছে। আর সেটাকে কনভার্ট করে কিসে, একটা রিডেবল ফরম্যাটে, যেটা হচ্ছে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার সেটাকে রিড করে কোনো একটা কাজ করতে পারে। আচ্ছা, সেন্সরস এর একটা প্রাইম এক্সাম্পল যদি দিই, থার্মিস্টর নামে আমাদের একটা সেন্সর আছে, যেটা কি করে, ইট উইল রেসপন্ড টু দ্য চেঞ্জ ইন দ্য টেম্পারেচার বাট does not convert energy into a different format. তো থার্মিস্টর যদি আপনারা সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে ছোট্ট একটা কম্পোনেন্ট, ইট লুকস লাইক রেজিস্টারের মতো, বাট কালো এবং গোল গোল আকৃতির হয়ে থাকে। সেটা কি করে, আমাদের টেম্পারেচার বা এনভায়রনমেন্ট থেকে ডিরেক্টলি হচ্ছে টেম্পারেচারটা সেন্স করে হচ্ছে, যদি রেজিস্ট্যান্স বেড়ে যায় ওর কম্পোনেন্টটার, তাহলে আমরা বুঝি যে টেম্পারেচার বেড়ে গিয়েছে। রেজিস্ট্যান্স কমে গেলে টেম্পারেচার, বুঝি যে টেম্পারেচারটা এনভায়রনমেন্টে কম আছে। এখানে কিন্তু কোনো এনার্জি কনভার্সন নেই, আমরা ডিরেক্টলি হিট মেজার করছি এবং রেজিস্ট্যান্সের চেঞ্জের উপর ডিপেন্ড করে বলতেছি হ্যাঁ টেম্পারেচার বেড়েছে অথবা কমেছে। ট্রান্সডিউসার্স ইউজুয়ালি কি কি করে থাকে, ট্রান্সডিউসার্স হচ্ছে ইউজুয়ালি এনার্জি কনভার্ট করে থাকে। আর এটার একটা প্রাইম এক্সাম্পল আমরা বলতে পারি থার্মোমিটার। থার্মোমিটার কি করে, থার্মোমিটার হচ্ছে গিয়ে আমাদের, যদি আমরা অ্যানালগ থার্মোমিটার গুলোর দিকে যাই, আগে আমরা যে ইউজ করতাম, এখন তো মোস্টলি ডিজিটাল। অ্যানালগ থার্মোমিটার গুলোর মধ্যে আমরা জানি যে পারদ বা লেড থাকতো, রাইট। আমরা যদি কোথাকার টেম্পারেচার মাপতে চাইতাম, তাহলে কি হতো যে আমাদের পারদের মুখটা, সরি, থার্মোমিটারের মুখটা যখন হচ্ছে হিট পেত, তখন ভিতরের পারদের যে স্কেলটা, এটা সংকুচিত প্রসারিত হয়ে যেত, রাইট। আগে যে অবস্থা ছিল নর্মাল সংকুচিত অবস্থা, সেটা থেকে প্রসারিত হয়ে একটা স্কেল আমাদেরকে দেখাতো। ধরেন 101 ডিগ্রি, 102 ডিগ্রি, জ্বর মাপার ক্ষেত্রে যদি চিন্তা করি, রাইট। তো থার্মোমিটার কি করে, থার্মোমিটার ইজ ওয়ান ফর্ম অফ ট্রান্সডিউসার। কেন, কারণ থার্মোমিটার হচ্ছে কি এনভায়রনমেন্ট থেকে টেম্পারেচার সেন্স করছে, সেন্স করে হিট এনার্জিটাকে কিসে কনভার্ট করে দিচ্ছে, আমার পারদটাকে সংকোচন ও প্রসারণের ক্ষেত্রে ও ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, একটা লিকুইড টাইপ অফ এলিমেন্ট সংকুচিত বা প্রসারিত হচ্ছে জাস্ট বিকজ অফ গেটিং দ্য হিট। সো এখানে সাম ফর্ম অফ এনার্জি কনভার্সন আছে। সো দ্যাটস ওয়াই ট্রান্সডিউসারকে আমরা বলতে পারি, থার্মোমিটারকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ট্রান্সডিউসার। আর ট্রান্সডিউসার সবসময় হচ্ছে কি করবে, এনার্জিকে কনভার্ট করবে। ওকে, এখানে একটা কম্প্যারিজনও দেওয়া আছে, আপনারা এটা একটু পড়বেন পিডিএফ থেকে, দ্যাট উড বি গ্রেট ফর ইউ গাইস। আচ্ছা, এখন আমরা জানলাম যে সেন্সরস আর ট্রান্সডিউসার্সকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়ে থাকে। আর হচ্ছে এটা কোনটা কি কাজ করে, কেন করে, এটা সম্পর্কে একটা এক্সাম্পল সহ আমরা দেখলাম। এখন আসি হচ্ছে সেন্সরস এর টাইপ গুলাতে। সেন্সর হচ্ছে আমাদের বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা বাই ম্যাটেরিয়ালস টাইপের সেন্সর আর একটা বাই ইঞ্জিনিয়ারিং টাইপের সেন্সর। এখন সেন্সর যেই ধরনেরই হোক, বাই ম্যাটেরিয়াল যদি হয়ে থাকে, সেন্সরের আরো দুটা ক্লাসিফিকেশন আছে, which is অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। সেন্সরস যদি বাই ইঞ্জিনিয়ারিং টাইপেরও হয়ে থাকে, তাহলেও এটার দুইটা প্রকারভেদ আছে, which is অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। আচ্ছা, এখন দেখি বাই ম্যাটেরিয়াল আর বাই ইঞ্জিনিয়ারিং টাইপের সেন্সর বলতে আমরা কি বুঝাচ্ছি। বাই ম্যাটেরিয়াল সেন্সর গুলা হচ্ছে এমন কিছু সেন্সরস যেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের এনভায়রনমেন্টে রিঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়। এটা বলতে কি বুঝাচ্ছি, ধরেন এমন একটা সেন্সর আমরা মানে বানালাম, যেটা ডিরেক্টলি এনভায়রনমেন্টের যে কোনো একটা ম্যাটেরিয়াল উঠিয়ে বানানো। যেমন ধরুন ম্যাগনেট, আমাদের একটা সেন্সরের মধ্যে যদি ম্যাগনেটকে আমরা ইনকর্পোরেট করি, আমরা জানি ম্যাগনেট হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এবং ওটার নেচার কি, ও হচ্ছে আয়রন টাইপ বা মেটাল টাইপের যে কোনো বস্তুকে হচ্ছে আকর্ষণ করবে বা হচ্ছে বিকর্ষণ করবে, রাইট। এই তো কাজ। সো ও কি করছে, ম্যাগনেট টাইপের কোনো ম্যাটেরিয়ালকে আমি যদি একটা আয়রনের কাছে নিয়ে যাই, ও ডেফিনেটলি হচ্ছে আকর্ষণ করবে। সো এটা ওর একটা নেচার না, বাই নেচার এই ম্যাগনেট ম্যাটেরিয়ালটা কি করে, ও মেটাল মেটাল টাইপের জিনিসকে আকৃষ্ট করতে পারে বা আকর্ষণ করতে পারে। সো এমন ধরনেরই অনেক ম্যাটেরিয়ালস আমাদের এনভায়রনমেন্টে আছে, লাইক থার্মিস্টর, পাইজো ইলেকট্রিক কিছু ম্যাটেরিয়ালস আছে, পাইরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস আছে, ইলেকট্রোম্যাগনেটিক
ম্যাটেরিয়ালস আছে, সেমিকন্ডাক্টরস আছে, ক্যাপাসিটিভ ম্যাটেরিয়ালস আছে। এই ধরনের ম্যাটেরিয়ালস গুলা দিয়ে যখন আমরা সেন্সরস বানাই এবং শুধুমাত্র ওই একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালই হচ্ছে গিয়ে মানে প্রাইম একটা কাজ করে থাকে সেন্সরস এর জন্য। ধরেন আপনি ওই ম্যাগনেট দিয়ে একটা সেন্সর বানাচ্ছেন, এনভায়রনমেন্টে ওই সেন্সরটাকে রেখে দিচ্ছেন, ও অটোমেটিক হচ্ছে কোনো কিছুকে আকর্ষণ করতে পারছেন। আর কোনো কাজ করারই আপনার প্রয়োজন হচ্ছে না, শুধু আকর্ষণটা আপনি বা কতটুকু ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হলো সেটাকে হচ্ছে আপনি মাইক্রো প্রসেসরকে পাস অন করে দিচ্ছেন ক্যালকুলেট করার জন্য, যে হ্যাঁ এটার উপর ডিপেন্ড করে তুমি কোনো একটা কাজ করো। সো দোজ টাইপ অফ সেন্সরস আর বাই ম্যাটেরিয়াল সেন্সর, যে আপনার আর কোনো এক্সট্রা কাজই করতে হচ্ছে না, শুধু একটা সার্টেন ম্যাটেরিয়াল দিয়ে আপনি সেন্সরটা বানিয়ে ফেলছেন। আর বাই ইঞ্জিনিয়ারিং টাইপের সেন্সরস কোনগুলো, সেগুলো হচ্ছে যেখানে হচ্ছে আপনাদের এক্সট্রা কিছু কাজ করতে হয়, ঠিক আছে? যেমন বাই ইঞ্জিনিয়ারিং সেন্সর গুলোতে, যেমন ক্যামেরার কথা যদি আমরা চিন্তা করি, এখানে সিসিডি সিমস প্লেটস থাকে, তারপর হচ্ছে ইলেকট্রিক চার্জের কিছু ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে? তারপর অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ভিতরে ইউজ করতে হয় ক্যামেরার গুলোর, অনেকগুলো কাজ। তো এমন অনেকগুলা সাবজেক্টকে একত্র করে যখন আপনার অনেকগুলা কাজ করে একটা সেন্সর বানাতে হচ্ছে, সেই ধরনের সেন্সর গুলো হচ্ছে বাই ইঞ্জিনিয়ারিং সেন্সর, ঠিক আছে? তো এখন আমরা বুঝলাম বাই ম্যাটেরিয়াল সেন্সর কোনগুলা, বাই ইঞ্জিনিয়ারিং সেন্সর কোনগুলা। এখন আমি যদি ক্লাসিফিকেশনে আবার ব্যাক করি, বাই ম্যাটেরিয়াল হলেও এটার আবার দুইটা সাব ক্লাসিফিকেশন আছে, অ্যাক্টিভ প্যাসিভ। বাই ইঞ্জিনিয়ারিং হলেও এটার দুইটা সাব ক্লাসিফিকেশন আছে, ওইটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ। সো একটু দেখি অ্যাক্টিভ সেন্সর আর প্যাসিভ সেন্সর কি। অ্যাক্টিভ সেন্সর হচ্ছে সেই ধরনের সেন্সর যাদের দিস টাইপ অফ সেন্সরস রিকোয়ার্স ইমিটার। আর প্যাসিভ সেন্সর হচ্ছে ও হচ্ছে সেন্স এনভায়রনমেন্ট ডিরেক্টলি, নো নিড টু ইমিট এনি সিগন্যাল। আচ্ছা, এখন আপনাদেরকে যদি এই ইমিটার আর হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট থেকে ডিরেক্টলি সেন্স করার বিষয়টা আমরা একটা সেম প্র্যাকটিক্যাল সেন্সার্স এর এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে আই থিঙ্ক এটা আপনাদের বেশি ক্লিয়ার হবে। সো লেটস গো টু দ্য আইআর সেন্সার্স। আমি প্রিটি শিওর আপনারা মোটামুটি এই ধরনের সেন্সর আপনাদের প্রজেক্টে ইউজ করেছেন, আইআর সেন্সর, রাইট? এটা হচ্ছে স্পেসিফিক্যালি আমাদের আইআর সেন্সর। তো এখন আইআর সেন্সরের মধ্যে দেখবেন একটা রিসিভার থাকে, একটা এমিটার থাকে, ব্ল্যাক পোর্শনটা হচ্ছে এমিটার, আর এই হোয়াইট লাইটের মতো যে মাথাটা দেখতে পাচ্ছি বা এলইডিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রিসিভার। তো আমাদের আইআর সেন্সরের মধ্যে একটা এমিটার থাকে, একটা রিসিভার থাকে, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ আইআর সেন্সরের এক্সাম্পল। অ্যাজ উই হ্যাভ সিন যে আমাদের অ্যাক্টিভ সেন্সর হতে হলে কি হতে হবে, অ্যাক্টিভ সেন্সর হতে হলে ওখানে অবশ্যই একটা আমাদের ইমিটার থাকতে হবে। এখন ইমিটারের কাজ কি? ইমিটারের কাজ হচ্ছে বেসিক্যালি এখান থেকে একটা লাইট রে বা সিগন্যাল ইমিট করা, বা সিগন্যালকে হচ্ছে গিয়ে থ্রো করা কোনো একটা দিকে। তো আইআর সেন্সর যখন একটা লাইট রে বা হচ্ছে সিগন্যালকে সামনের দিকে থ্রো করে তার ইমিটার দিয়ে, আবার এই পাশের হচ্ছে একটা রিসিভারও থাকে, সেই রিসিভার দিয়ে হচ্ছে মানে যেখানে থ্রো করলো সেখানে রেসপন্সটা ও হচ্ছে রিসিভ করে থাকে। এর উপর বেস করে হচ্ছে ও ক্যালকুলেশন করে থাকে যে ওর কি করতে হবে, ঠিক আছে? সামনে কোনো অবজেক্ট আছে নাকি, বা ওর আম, কোনো অবস্ট্যাকল আছে নাকি সামনে, এই ধরনের জিনিসপত্র আমরা আয়ার সেন্সর দিয়ে ইউজুয়ালি করে থাকি, ঠিক আছে? সো কি দেখলাম যে অ্যাক্টিভ যে ধরনের আয়ার সেন্সরস গুলো আছে ওগুলাতে একটা অবশ্যই এরকম ব্ল্যাক রঙের একটা ইমিটার থাকবে, আর একটা হচ্ছে কি থাকবে, রিসিভার থাকবে। আবার এটা দেখেন হচ্ছে একটা ফ্লেম সেন্সর মডিউল, এখানে কি হচ্ছে একটা ইমিটার আছে, রাইট? ব্ল্যাক রঙের একটা ইমিটার আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এটা কি করবে, সিগন্যাল ইমিট করবে, এবং এটার উপর বেস করে হচ্ছে কি যে ডেটাও পাবে সেটাকে ও ওর মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার থ্রুতে হচ্ছে ক্যালকুলেট করবে কি করতে হবে। আচ্ছা, এরপর দেখি পিআইআর বা প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। এই প্যাসিভ ইনফ্রারেড সেন্সর কি করে, হচ্ছে আমাদের একটা প্যাসিভ সেন্সরের উদাহরণ। আচ্ছা, পিআইআর সেন্সর গুলো দেখতে এরকমই হয়ে থাকে। এটাকে ক্রিয়েট করা হয় হচ্ছে একটা পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে। পিআইআর সেন্সরের ভিতরে একটা পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থেকে থাকে, এই যে বলেছিলাম আমরা এই আমাদের বাই ম্যাটেরিয়াল সেন্সরের মধ্যে আমরা পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালও ইউজ করে থাকি, যেটা হচ্ছে আইদার মানে এনভায়রনমেন্টের কাছে আসলে ডিরেক্টলি ও হচ্ছে রিয়্যাক্ট করতে পারে, রাইট? অ্যাজ হচ্ছে পিআইআর বা প্যাসিভ সেন্সরস গুলাতে কোনো ইমিটার নাই, সো ওর কোনো সিগন্যাল থ্রো করার প্রয়োজন হয় না।
ঠিক আছে। পিআইআর সেন্সর গুলা কি করে, এটার ভিতরে একটা বিল্ট ইন পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে। সো কি হয়, আপনি ধরেন একটা রুমের মধ্যে সিকিউরিটির জন্য হচ্ছে পিআইআর সেন্সরটা রাখলেন। তো রুম টেম্পারেচার 25 ডিগ্রি আছে, নর্মাল, এভরিথিং ইজ গুড। এখন ধরেন রুমে হচ্ছে 5 জন মানুষ আসলো, রাইট? তো রুমের টেম্পারেচারটা কি হবে, আগের তুলনায় একটু বৃদ্ধি পাবে, রাইট? সো এই পিআইআর সেন্সরের ভিতরে যে পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, সেই ম্যাটেরিয়ালটা বা অন্য যে কোনো কিছু যদি দিয়ে যদি তৈরি করা হয়, তাহলে সেটা কি হবে, আম, এই হিটটাকে ও হচ্ছে গিয়ে অ্যাবজর্ভ করবে, এবং হিট অ্যাবজর্ভ করার কারণে ওর ভিতরে ম্যাটেরিয়ালে যে চেঞ্জটা আসবে সেটাকে কি করবে ও মাইক্রো প্রসেসর বা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারকে দিবে, এবং সেটা মানে কতটুকু চেঞ্জ হলো, কি পরিমাণে ডিফারেন্স আসলো সেটার উপর সেটা ক্যালকুলেট করে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার কি করবে, শো করতে পারে ধরেন আমার রুমের টেম্পারেচার এখন বৃদ্ধি পেয়েছে, ধরেন এসি ছাড়ো, ঠিক আছে, এই ধরনের কিছু একটা আপনাকে সিগন্যাল দিল। আচ্ছা, সো এটা ছিল একটা প্যাসিভ সেন্সরের উদাহরণ, ঠিক আছে। আই হোপ এখন জিনিসটা ক্লিয়ার যে অ্যাক্টিভ সেন্সর কিভাবে কাজ করে, প্যাসিভ সেন্সর কিভাবে কাজ করে। সো অ্যাক্টিভ আর প্যাসিভ সেন্সরের মধ্যে প্রাইম ডিফারেন্স হচ্ছে কি, অ্যাক্টিভ সেন্সর গুলার মধ্যে একটা ইমিটার অবশ্যই থাকবে, একটা রিসিভারও থাকতে পারে, কিন্তু এমিটার মাস্ট থাকতে হবে, ওর একটা সিগন্যাল থ্রো করতে হবে সামনের দিকে, মানে যে অবজেক্টটাকে ওর ডিটেক্ট করা দরকার বা যেই জিনিস থেকে ওর ডেটা নেওয়া দরকার, সেখানে অবশ্যই ওর একটা সিগন্যাল ইমিট করতে হবে। আর প্যাসিভের ক্ষেত্রে এরকম না, প্যাসিভের ক্ষেত্রে কোনো ইমিটার ইউজ করার দরকার নাই, ও ডিরেক্টলি এনভায়রনমেন্ট থেকে ডেটা সেন্স করতে পারে। আচ্ছা, সো এগুলো গেল হচ্ছে আমাদের প্রাইম কিছু উদাহরণ যে অ্যাক্টিভ প্যাসিভ সেন্সর কেমন হয়ে থাকে, বা ম্যাটেরিয়াল বা ইঞ্জিনিয়ারিং সেন্সর কেমন ধরনের হতে পারে। আচ্ছা, সো এখন একটু দেখি, আমাদের মডার্ন টাইমসে অনেক ধরনের সেন্সরস আমরা পেয়ে থাকি। লাইট বেস সেন্সরস আছে, ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর আছে, তারপর এছাড়াও সাউন্ড বেসড ডিফারেন্ট ডিফারেন্ট সেন্সরস আমরা পেয়ে থাকি, ঠিক আছে। এখানে এক্সাম্পল সহ আছে, আপনারা স্লাইডে দেখতেই পাচ্ছেন, আর পরবর্তীতে আপনারা যখন পড়াশোনা করবেন ফাইনালস এর আগে, তখন এখান থেকে একটু সেন্সরস গুলো এক্সাম্পলটা দেখে নেবেন। আচ্ছা, এখন আস্তে আস্তে আমরা কিছু কিছু সেন্সরস এর ওয়ার্কিং মেকানিজম সম্পর্কে জানি, এবং এটা কি ক্ষেত্রে কি কাজে ইউজ হয় সেটা সম্পর্কেও জানি। লেটস কাম টু দ্য ক্যামেরা সেন্সর ফার্স্ট। ক্যামেরা সেন্সর কি করে, ক্যামেরা সেন্সর আমরা জানি অবজেক্ট থেকে লাইট রিফ্লেক্ট হয়, রাইট? আমরা যখন ছবি তুলতে যাই, ধরেন আমার কেউ আপনার একটা ছবি তুলতেছে, সো আপনার থেকে যে লাইটটা রিফ্লেক্ট হবে, এটা কি হয়, ক্যামেরার ভিতরের কম্পোনেন্টস গুলো অ্যাবজর্ভ করে নেয়, এবং বিভিন্ন ধরনের কনভার্সনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে এটা কি একটা ডিজিটাল ইমেজ ক্রিয়েট করে আপনাকে দেখাতে সক্ষম হয়। তো এখন একটু দেখি এটার মেইন কাজটা কেমন। ধরেন আপনার এখানে একটা ডগ আছে, এই ডগের বডি থেকে একটা লাইট রিফ্লেক্ট হচ্ছে, কি হচ্ছে, একটা অপটিক লেন্সের ভিতর দিয়ে এটা কোথায় যাচ্ছে, চার্জ কাপল ডিভাইস বা সিসিডি প্লেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে এই লাইটটা। হুম, এখন এই সিসিডি, আপনারা যদি CC461 করে থাকেন, তাহলে সিসিডি সিমস নামে কিছু প্লেট প্লেট সম্পর্কে আপনারা পড়েছেন, যারা কি করতে পারে, যারা হচ্ছে চার্জ সংগ্রহ করে রাখতে পারে। সো এই যে আপনার আহ, এই ডক্টর বডি থেকে হচ্ছে লাইট রিফ্লেক্ট হলো, অপটিক্যাল লেন্সের থ্রুতে গেল, এই লাইট গুলা কি হচ্ছে, চার্জ কাপল ডিভাইস বা সিসিডি প্লেটটার মধ্যে পজিটিভ নেগেটিভ চার্জ হিসাবে জমা হয়ে থাকতেছে। পরবর্তী স্টেপে কি হচ্ছে, এইটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে পাস হচ্ছে, মানে মানে চার্জ গুলার কনসিস্টেন্সি, ক্যাপাসিটেন্স, ডিটেল যা যা ইনফরমেশন আছে, এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে পাস হচ্ছে, পাস হওয়ার পরে কি করছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসরের থ্রুতে ও হচ্ছে এই ধরনের চার্জ ক্যাপাসিটেন্স বা যত কি পরিমাণ পজিটিভ নেগেটিভ চার্জ আছে সেটাকে ও হচ্ছে প্রসেস করছে ডিজিটাল ওয়েতে। তারপর হচ্ছে একটা প্রসেস ডিজিটাল ইমেজ আপনাকে পাঠিয়ে দিচ্ছে, এবং 1010 আকারে, ঠিক আছে। পরবর্তীতে সেটাকে আপনারা কি করছে, পিক্সেলেটেড আকারে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো দিস ইজ বেসিক্যালি দ্য ওয়ার্কিং মেকানিজম। আর টাইমিং জেনারেশনটা হচ্ছে কি কোন ফেজে কি কাজ করবে, কতটুকু সময় লাগবে, এটা হচ্ছে ডিফাইন করে দিতে হেল্প করে। সো এটা গেল হচ্ছে আমাদের মোটামুটি ক্যামেরার ওয়ার্কিং প্রিন্সিপাল, যে আমাদের একটা ক্যামেরা বেসিক ওয়েতে কিভাবে কাজ করে। অবশ্যই প্রত্যেকটা স্টেপে অনেক আহ, বড় বড় হচ্ছে কাজ হয়, ওদের বিভিন্ন ধরনের কনভার্সন হয়, বিভিন্ন ধরনের ডেটা নিয়ে ওরা কাজ করে, কিন্তু ফর দিস 360 কোর্স আপনাদের হচ্ছে এত ব্রেকডাউন জানতে হবে না, শুধুমাত্র বেসিক মানে কোন স্টেপে কি কাজ হলো, যেমন হচ্ছে লাইট অপটিক্যাল লেন্সের মাধ্যমে গেল, সিসিডি প্লেটের মধ্যে ও প্লেস হলো পজিটিভ নেগেটিভ আকারে,
অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের থ্রুতে এই চার্জগুলা কনভার্টেড হয়ে ডিজিটাল সিগন্যাল প্রসেসরের থ্রুতে আমরা কি দেখছি, বাইনারি কোডের একটা ইমেজ আমাদের পিক্সেলেটেড আকারে আমাদের ডিসপ্লেতে দেখা যায়, রাইট? সো এই ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আপনাদের জানলেই হবে, মানে খুব বেসিক, যে আসলে একটা ক্যামেরা ইন্টারনালি কিভাবে কাজ করে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি কনভে দ্য মেসেজ, ভিতরে এত ডিটেলস না বল। আচ্ছা, সো দিস ইজ দ্য বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল মেইনলি। তো আমরা আইআর সেন্সর সম্পর্কে আগেই শুনছি যে এখানে কি হয়। আইআর সেন্সর আরেকটা জিনিস, এটা পাইরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হয়। পাইরো ইলেকট্রিক ম্যাটেরিয়ালস গুলোকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি যে এটা হচ্ছে সার্টেন অ্যামাউন্ট অফ একটা ভোল্টেজ জেনারেট করতে পারে। এই ভোল্টেজ জেনারেশনের মাধ্যমে একটা সিগন্যালও হচ্ছে গিয়ে পাঠায়, ইমিট করে। সেই যেখানে গিয়ে হচ্ছে আমরা সিগন্যালটা ইমিটেড হলো, সেখান থেকে আমরা কিছু ডেটা কালেক্ট করে নিয়ে আসছি, সেটার উপর বেস করে আবার মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার কি করবে তার ডিসিশন নিয়ে থাকে। ঠিক আছে, সো আমরা দেখলাম যে কিভাবে কাজ করে আইআর সেন্সর, আর এগুলা কি অ্যাক্টিভ আইআর সেন্সরের উদাহরণ। প্যাসিভ আইআর সেন্সর কি করে সেটাও আমরা দেখেছি। ফাইন, এখন আসি হচ্ছে ইনফ্রারেড ইন টেম্পারেচার সেন্সেস অ্যান্ড টিভি রিমোট। আমরা আমাদের টিভি রিমোট, এসি রিমোট যদি আমরা দেখি, তাহলে দেখি যে ওরা কিন্তু সেম ওয়েতেই কাজ করে, রাইট? এটার মাথার উপর হচ্ছে একটা ইমিটার থাকে, ও কি করে সিগন্যাল ইমিট করবে, এবং হচ্ছে আমরা এসি ছাড়তে চাইলে বা টিভি ছাড়তে চাইলে হচ্ছে ওই যে যে পজিশনে আমাদের সিগন্যালটা যাওয়া দরকার সেখানে গিয়ে হিট করে, এবং হচ্ছে আমাদের টোটাল সিস্টেমটা টার্ন অন হয়। ওকে, আর এখানে আমাদের হচ্ছে টেম্পারেচার সেন্সর যেটা দেখেছি, আমরা তো চিনি সবাই এই ডিভাইসটাকে, ওইটাও কি ইউজ করে, অ্যাক্টিভ আইআর সেন্সর ইউজ করে। টিভি রিমোটস আর এসি রিমোটস এরাও কি করে, অ্যাক্টিভ আইআর সেন্সর ইউজ করে থাকে। আচ্ছা, সো পরবর্তীতে দেখি, পরবর্তী সেন্সরটা আমাদের দেখতে পাচ্ছি আমরা এলডিআর। এখন এলডিআর এর ওয়ার্কিং মেকানিজম কি, কিভাবে কাজ করে, এলডিআর কিভাবে কাজ করে, হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অ্যান এলডিআর। এলডিআর হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার। লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টাররা কি করে, ও হচ্ছে গিয়ে আপনি যদি একটা আলোকিত পরিবেশে একটা এলডিআর কে রাখেন, তাহলে কি হবে, বা সানলাইটের সংস্পর্শে রাখেন, তাহলে ও হচ্ছে একটা সার্টেন ভোল্টেজ আউটপুট আপনাকে দিবে, এবং এই ভোল্টেজটাকে প্রসেস করবে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার। কিন্তু আপনারা যদি একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে বা একটা ডার্ক রুমে এলডিআর সেন্সর গুলাকে রেখে দেন, তাহলে ও কোনো ভোল্টেজ প্রডিউস করবে না। So this is basically the working mechanism of LDR. আচ্ছা, পরবর্তীতে আসি আমাদের ইউভি সেন্সর মডিউলে। ইউভি সেন্সর হচ্ছে কি আলট্রাভায়োলেট রে যে সূর্য থেকে আসে, সেটাকে আমার কি পরিমাণে আছে এনভায়রনমেন্টে ইউভি রে, এটাকে হচ্ছে মেজার করতে হেল্প করে থাকে। ইউভি রে ওয়ার্কিং প্রিন্সিপাল যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে ইন্টারনালি এটা বেসিক্যালি দেখতে এমনই হয়। এটার মধ্যে একটা ল্যাম্প থাকে, দুইটা স্লিট থাকে, একটা ডিফ্র্যাকশন গ্রেটিং থাকে, বিম স্প্লিটার থাকে, ফ্লো সেল থাকে, দুইটা ফটো ডিটেক্টর বা লাইট সেন্সর থেকে থাকে। ঠিক আছে, এখন ওয়ান বাই ওয়ান দেখি এটার ওয়ার্কিং মেকানিজম কেমন হয়ে থাকে। আমাদের যখন ইউজুয়ালি আমরা একটা এনভায়রনমেন্টের ইউভি রে মেজার করতে চাই, তখন হচ্ছে আপনি একটা ইউভি সেন্সর নিয়ে গেলেন এনভায়রনমেন্টের মধ্যে। এখন এনভায়রনমেন্টে যত লাইট আছে আশেপাশে সব অ্যাবজর্ব হবে হচ্ছে ল্যাম্পের থ্রুতে। ল্যাম্পটা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডিটেরিয়াম ল্যাম্প আর একটা হচ্ছে টাংস্টান ল্যাম্প। কিন্তু এই কোন ল্যাম্প কি কাজ করে, এটা বেসিক্যালি হচ্ছে ইউভি একটা ভিজিবল রেঞ্জ, আপনি চোখে যেটা দেখতে পারবেন সেটাকে মেপে দেয়, আর একটা হচ্ছে মানে যেটা ইনভিজিবল সেটাকে মেজার করতে হেল্প করে। কিন্তু কোনটা কি করে এত ডিটেইলস আই ডোন্ট থিংক সো ব্রেকডাউন করে লিখার বা দরকার আছে ফর দিস কোর্স। আপনাদের জানতে হবে জাস্ট হাউ দ্য মেকানিজম ওয়ার্কস। সো এটার মধ্যে আমাদের যে ল্যাম্পটা থাকে টাংস্টান বা ডিটারিয়াম, যে ল্যাম্পই থাকুক, সেটার থ্রুতে সেটা হচ্ছে লাইট অ্যাবজর্ব করে কিসের থ্রুতে পাস করে দেয়, এই যে মাঝখানে একটা স্লিট আছে, এই স্লিটের থ্রুতে পরবর্তী ফেজে ও পাস করে। এখন স্লিটের থ্রুতে যখন পাস করে, দেখেন স্লিটের এখানে ছোট্ট একটা ন্যারো একটা জায়গা আছে যেটার ভিতর দিয়ে হচ্ছে লাইটটা যেয়ে থাকে ইউজুয়ালি। এই লাইটটা যত ন্যারো হয়ে থাকে, তত বেশি আমরা হাই রেজুলেশনের লাইট পরবর্তী স্টেপে বা হচ্ছে ডিফ্র্যাকশনের ক্ষেত্রে পাস করতে পারি। আর যত বেশি ওয়াইড হয়, মানে এই যে জায়গাটা, ছোট জায়গাটা যত বেশি ওয়াইড থাকে, তত মানে তত আমরা হচ্ছে লো রেজুলেশন লো রেজুলেশন লাইট হচ্ছে আমরা পরবর্তী স্টেপে পাস করি। তো
বলতেই পারছি যে স্লিটের আকারটা আমার যতটুকু ছোট হবে বা ন্যারো হবে, তত হাই রেজুলেশন লাইট হচ্ছে আমরা পাস করতে পারবো। আর স্লিটের আকারটা যদি বড় হয় তাহলে আমরা একটা লো রেজুলেশনের লাইট হচ্ছে সামনের দিকে পাস করে দিই। তো আমাদের মোটামুটি হাই রেজুলেশন লাইটই দরকার হয়। তো বেসিক্যালি আমরা একটা মডারেট ছোট ন্যারো সাইজেরই হচ্ছে স্লিট ইউজ করে থাকি। তো এখন এই যে অ্যাবজর্বড হওয়া লাইটটা স্লিট স্লিটের থ্রুতে আসলো, পরবর্তী স্টেপে কি হয়, স্টেপ 2 তে এসে, ও সরি, স্টেপ 3। স্টেপ 1 ছিল হচ্ছে ল্যাম্প কি করবে, ইন্টারনাল যে ল্যাম্পটা থাকে ইউভি রের, ও হচ্ছে স্টেপ 1-এ বাইরের যে এনভায়রনমেন্টের আলোটা অ্যাবজর্ভ করবে। স্টেপ 2 তে হচ্ছে এই অ্যাবজর্ভ করা আলোটা স্লিটের থ্রুতেও পাস করবে। স্লিট যত ন্যারোয়ার আমরা তত হাই রেজুলেশনের লাইট হচ্ছে পরবর্তী স্টেপে পাস করতে পারি। 3 নাম্বার স্টেপে কি হচ্ছে, 3 নাম্বার স্টেপে হচ্ছে একটা মুভেবল ডিফ্র্যাকশন গ্রেটিং থাকে। ডিফ্রাকশন গ্রেটিং, বেসিক্যালি গ্রেটিং যে কম্পোনেন্টটা, গ্রেটিং হচ্ছে একটা অপটিক্যাল কম্পোনেন্ট। এই অপটিক্যাল কম্পোনেন্ট বা গ্রেটিং কি করে, বেসিক্যালি লাইটকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ লেংথে ভাগ করে দিতে সাহায্য করে। এই যে এনভায়রনমেন্ট থেকে আমরা যে লাইটটা পেয়েছি সেটা কিন্তু হচ্ছে আমাদের আহ, একটা হোয়াইট লাইট, রাইট? এনভায়রনমেন্ট আমরা আশেপাশে যে লাইট দেখি সেটা হচ্ছে কোনো কালার নেই, হোয়াইট। কিন্তু আমরা জানি হোয়াইট লাইটকে যদি আমরা স্প্লিট করি তাহলে এখানে মানে রেনবোর মতো 7টা রং বের হয়, রাইট? সো বেসিক্যালি ডিফ্রাকশন গ্রেটিং হচ্ছে এমন একটা অপটিক্যাল কম্পোনেন্ট যেটা হোয়াইট লাইটকে হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভ লেংথে ভাগ করে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স এর ফর্ম করে ফেলে। আমরা জানি প্রত্যেকটা কালারের লাইটের ওয়েভ লেংথ ডিফারেন্ট, রাইট? সো এখন এখান থেকে হচ্ছে কি হয় যে ডিফ্রাকশন গ্রেটিং হচ্ছে এরকম হোয়াইট লাইটটাকে ডিফারেন্ট বিভিন্ন ধরনের কালারে ভাগ করে দেয়। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। কালার না, বেসিক্যালি আপনারা বলবেন যে বিভিন্ন ধরনের ওয়েভ লেংথে এটাকে ভাগ করে। তারপর এখানে ফোর্থ স্টেপে হচ্ছে আরেকটা স্লিট থাকে। এই স্লিটের থ্রুতে, এখানেও দেখেন ছোট একটা ন্যারো জায়গা, এই স্লিটের থ্রুতে আমাদের সব থেকে বেশি যে ওয়েভ লেংথ যার, সেটা হচ্ছে কি করে, পাস হয়। আহ, এবং বিম স্প্লিটারের মাধ্যমে এটা 2 ভাগে স্প্লিট হয়ে যায়। অনেক ক্ষেত্রে ইউভি যে সেন্সরগুলো আপনারা দেখবেন সেটাতে একটা বিম স্প্লিটার থাকে না, একটা রশ্মিকে হচ্ছে ফ্লো সেল একসেপ্ট করে। বাট এখন ফর মোর অ্যাকুরেট মেজারমেন্ট বিম স্প্লিটার ইউজ করা হয়। বিম স্প্লিটারের কারণে হচ্ছে 2 ভাগে এই রশ্মিটা ভাগ হয়ে যায়। এই যে স্লিটের থ্রুতে একটা আলোক রশ্মি আসলো, এটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এবং ফ্লো সেলের থ্রুতে, ফ্লো সেল হচ্ছে আরেকটা কম্পোনেন্ট যেটা আলোক রশ্মি অ্যাবজর্ভ করে, ঠিক আছে? অ্যাবজর্ভ করে কি করবে, একটা রশ্মি হচ্ছে কোথায় যাবে, ফটো ডিটেক্টর বা লাইট সেন্সরে। আরেকটা হচ্ছে কোনো ধরনের অ্যাবজর্পশন ছাড়াই হচ্ছে ফটো ডিটেক্টরে রিসিভ হবে বা লাইট সেন্সরে রিসিভ হবে। এটা হচ্ছে আমাদের মোটামুটি ফিফথ স্টেপ, যে স্লিটের মাধ্যমে, সেকেন্ড স্লিটের মাধ্যমে স্লিট হলো। স্লিট হওয়ার পরে এটা ছিল আমাদের ফোর্থ স্টেপ, সব থেকে বড় ওয়েভলেংথে যে রেটা সেটা হচ্ছে কোথায় যাবে, বিম স্প্লিটারে যাবে। বিম স্প্লিটার থেকে 2 ভাগে ভাগ হবে আলোটা। একটা হচ্ছে ফ্লো সেলে যাবে, যেটা ফ্লো সেল কি করবে, অ্যাবজর্ভ করে নিবে কিছু কিছু পরিমাণ আলো, এবং বাকিটা হচ্ছে ফটো ডিটেক্টরে যাবে। আর আরেকটা কোনো ধরনের অ্যাবজর্পশন ছাড়াই আরেকটা লাইট সেন্সর রিসিভ করবে। এখন কতটুকু লাইট সেন্সর রিসিভ করলো, কি ধরনের লাইট রিসিভ করলো, এত মানে তীক্ষ্ণ আলো যেটা সব সব থেকে বেশি হচ্ছে ওয়েভলেংথ, সেটা যেহেতু রিসিভ করা ওর শেষ, এখনো ক্যালকুলেট করবে এই লাইটের মধ্যে কোনো রেডিয়েশন আছে নাকি, কোনো ধরনের প্রবলেম আছে নাকি, আহ, কি ধরনের ইউভি রেডিয়েশন আছে, সেটা হচ্ছে মাইক্রো প্রসেসরকে জানাবে, এবং মাইক্রো প্রসেসর সেটা ফাইনালি আমাদেরকে ডিসপ্লে করতে পারে, সেটার উপর বেস করে অন্য কোনো কাজ করতে পারে। সো এটা ছিল হচ্ছে কি আমার সেন্সর মডিউলস, মানে ইউভি সেন্সর মডিউলের কাজ। আচ্ছা, এখন আসি পরবর্তীতে, we don't need that, পালস অক্সিমিটারটা একটু দেখি। এটা আমরা সবাই বেশ ইউজ করেছি করোনার সময়। আর এখনো যাদের বাসায় হচ্ছে নানু দাদু আছে, ডায়াবেটিস পেশেন্ট আছে, তারা হচ্ছে প্রায় সময় এটা ইউজ করে, রাইট? সো পালস অক্সিমিটার কিভাবে কাজ করে এটা একটু দেখি। পালস অক্সিমিটার বেসিক্যালি হচ্ছে, পালস অক্সিমিটারের উপরে একটা আইআর লাইট থাকে, আর এটার নিচে একটা রিসিভিং প্লেট থাকে, ঠিক আছে? এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের রক্তে কি জানি কি থাকে, আমাদের হিমোগ্লোবিন থাকে, রাইট? যেটা হচ্ছে রেড ব্লাড সেলস, যার কারণে হচ্ছে আমাদের ব্লাডটা রেড থাকে। তো আমাদের ব্লাডে হচ্ছে হিমোগ্লোবিন থাকে, আমাদের ব্লাডে অক্সিজেনও থাকে। হিমোগ্লোবিন যার যত বেশি তার ব্লাডে হচ্ছে অক্সিজেনের পরিমাণ বেশি, হেলদি ব্লাড, ভালো সবকিছু। এখন যাদের ধরেন ব্লাডে হচ্ছে হিমোগ্লোবিন কম বা অক্সিজেনের পরিমাণ কম, কনসেন্ট্রেশনটা লো, সেক্ষেত্রে
তেমন ধরনের মানুষ ধরেন কি করলো, আহ পালস অক্সিমিটারে আঙুলটা রাখলো। এখন দেখতে পাচ্ছেন এই পিকচার থেকে যে লো কনসেন্ট্রেশন যার হিমোগ্লোবিন বা লো কনসেন্ট্রেশন অক্সিজেন বা লো কনসেন্ট্রেশন হিমোগ্লোবিন, তো তার কাছে যখন তার একদম উপরের পার্টে, আঙুলের উপরের পার্টে একটা লাইট, আইআর লাইট হচ্ছে যখন দেওয়া হচ্ছে, রিসিভিং যে প্লেটটা আমাদের আছে পালস অক্সিমিটার, রিসিভিং প্লেটে দেখেন প্রায় যে পরিমাণে আইআর থেকে আলো দেওয়া হচ্ছিল পুরোটুকুই হচ্ছে রিসিভ করে নিচ্ছিল। ফর দিস এক্সাম্পল 4টা আইআর রে থ্রো করা হচ্ছিল, 4টার মধ্যে 3টাই রিসিভিং প্লেটে রিসিভ হয়ে যাচ্ছে। মানে কি, আমরা যেই পরিমাণ আলো থ্রো করেছিলাম বা সিগন্যাল থ্রো করেছিলাম বা মোটামুটি প্রায় ভালো অ্যামাউন্টই আমি আবার রিসিভ ব্যাক পাচ্ছি। মানে কি, বুঝতে পারছি যে আমার শরীরে অক্সিজেনের পরিমাণ এখন কম, আমার ব্লাডে হিমোগ্লোবিন কম। ঠিক আছে। সো এখন পরবর্তীতে আমরা যদি সামনের দিকে আসি, তাহলে হাই কনসেন্ট্রেশন যে পার্টটা, হাই হাই কনসেন্ট্রেশন আছে কারো অক্সিজেনে ধরেন, তখন সেক্ষেত্রে কি হবে, এমন একটা মানুষ যদি আঙুল দেয় পালস অক্সিমিটারে, তাহলে আইআর লাইট যেই পরিমাণে রে হচ্ছে গিয়ে থ্রো করবে, সেটা মোস্টলি আমার এই অক্সিজেন, আমাদের মানে আমাদের বডি অক্সিজেন হচ্ছে অ্যাবজর্ভ করে নিবে। ঠিক আছে, এটা রিসিভিং প্লেটে পুরোপুরি মানে অ্যাবজর্ভ হতে পারে না। কোনো একটা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন যার আছে, যার ব্লাডে, তার ক্ষেত্রে যদি দেখতে পাচ্ছি যে আমরা 4টা ধরেন হচ্ছে আইআর সিগন্যাল বা আইআর রে থ্রো করলাম, এর মধ্যে শুধুমাত্র একটা রিসিভিং প্লেটে গিয়ে রিসিভ হলো। ওকে, এর বেশি কিন্তু হতে পারে নাই। সো উই ক্যান টেল ফ্রম দিস যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এই মানুষটার শরীরে অক্সিজেনের পরিমাণ বেশি। এখন কতটুকু পরিমাণ আলো রিসিভিং প্লেটে রিসিভ হলো, সেই ডেটাটা হচ্ছে আমাদের পালস অক্টিমিটার কাকে পাঠায়, মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে পাঠায়। এটার উপর মানে এই 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 পরিমাণ ডেটার সাথে একটা রেঞ্জ ফিট করা থাকে ওর। ধরেন হচ্ছে যেহেতু হাই কনসেন্ট্রেশন আছে ওর অক্সিজেনে, তো হচ্ছে একটা রে রিসিভ হলো রিসিভিং প্লেটে। সো এই ডেটাটা যদি মাইক্রো কন্ট্রোলারকে পাঠানো হয়, তো মাইক্রো কন্ট্রোলার রেঞ্জের সাথে মিলিয়ে দেখবে, তখন বলবে আচ্ছা সাপোজ হ্যাঁ, যেহেতু একটা রিসিভ হয়েছে, তাহলে আমার 99% অক্সিজেন এর পরিমাণ আছে আমার বডিতে। সো দিস ইজ হাউ দ্য মানে মেকানিজম ওয়ার্কস। ঠিক আছে, সেইভাবে পালস অক্সিমিটার কাজ করে। এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের সব লাইট বেস সেন্সর, আলোর উপর বেস করে কাজ করে। আইআর সেন্সরস, পিআইআর সেন্সরস, দেন হচ্ছে টেম্পারেচার সেন্সর, এলডিআর, ইউভি, তারপর এক্সরে সেন্সর সেম, দেন পালস অক্সিমিটারও একই ধরনের আলোর উপর বেস করে কাজ করে থাকে। লেজার সেন্সরস আমরা জানি খুবই, লেজার বিম স্ট্রো করে, একটা রিসিভিং, একটা একটা পাশ থেকে এমিট করে আর একটা পাশেও রিসিভ করে রাখে। এর মাঝখানে কেউ চলে আসলে, আমরা মুভিজে দেখেছি, সিরিজে দেখেছি যে ইট থ্রোজ আ সিগন্যাল, রাইট, ইট বাজেস আ সিগন্যাল। আচ্ছা, তো আমরা এতক্ষণ লাইট বেস সেন্সরস গুলা দেখেছি। লাইট বেস সেন্সরস গুলা পরে এখন আমাদের আরেকটা টাইপের সেন্সর দেখতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক সেন্সরস। ম্যাগনেটিক এবং ইলেকট্রোম্যাগনেটিক সেন্সরস গুলোর মধ্যে 3 ধরনের সেন্সর আমরা দেখতে পাই। একটা হচ্ছে রেড সুইচ, হল ইফেক্ট বেস সেন্সরস, ইলেকট্রোম্যাগনেটিক সেন্সরস। এর মধ্যে দুটো সেন্সর নিয়ে আমরা হচ্ছে একটু ডিটেলসে কথা বলবো। প্রথমে আসি হচ্ছে রেড সুইচ। রেড সুইচ কি করে, বা মিনি ম্যাগনেটিক সুইচও এগুলোকে বলা হয়ে থাকে। আমরা যদি একটু জুম আউট করে এটার ইন্টারনাল স্ট্রাকচারটা সম্পর্কে দেখতে চাই, তাহলে হচ্ছে আই থিঙ্ক একটু ক্লিয়ার হবে। রেড সুইচ গুলার বেসিক্যালি হচ্ছে দুটো আয়রন প্লেট বা হচ্ছে গিয়ে আয়রন টাইপের মেটাল, যেগুলো হচ্ছে নিকেল দিয়ে একটা কোটিং করা থাকে, সেভাবে ক্রিয়েট করা হয়। আপনারা যদি খুব ক্লোজলি অবজার্ভ করেন, তাহলে দেখবেন এই দুইটা আয়রন প্লেট বা নিকেল মেটেরিয়ালের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ গ্যাপ আছে, এবং এটাকে একটা কাচের টিউব দিয়ে আবদ্ধ করে রাখা হয়, যেটার মধ্যে সামান্য পরিমাণ হাইড্রোজেন গ্যাস থাকে। তো এখন এটা কাজ করে কিভাবে, এটা তো গেল হচ্ছে স্ট্রাকচার, যে দুটো আয়রন প্লেট থেকে সামান্য ডিস্টেন্সে এবং এটার উপর একটা গ্লাস টিউব দিয়ে আটকানো থাকে। আমরা যদি যে কোনো ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি নিয়ে আসি এখানে, বা সাপোজ ধরেন একটা ম্যাগনেটই নিয়ে আসলে এবং নর্থ সাউথ পোল সহ এটাকে যদি প্লেস করা হয় কাছাকাছি, তাহলে কি হয়, এই রেড সুইচের ভিতর যে আয়রন প্লেট দুটো থাকে সামান্য ডিস্টেন্সে, এই আয়রন প্লেট গুলো জয়েন্ট হয়ে যায় বা একে অপরের সাথে লেগে যায়। তো সেক্ষেত্রে কি হলো, সুইচটা কমপ্লিট হলো, এবং এরপরে এই ডেটা, যে সুইচটা কমপ্লিট হওয়ার ডেটা 1 আকারে বা 0 আকারে, ডিপেন্ডিং অন দ্য কনফিগারেশন, আমার মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসরের কাছে ডেটাটা শিফট হয়, এবং তার উপর বেস করে মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো কন্ট্রোলার কি কি মাইক্রো প্রসেসর কি কাজ করবে সেটা ডিসাইড করে।
আচ্ছা, সো আরেকবার যদি রিক্যাপ করি রেড সুইচের পার্টটা, যে দুইটা মেটাল প্লেট থাকবে খুব ছোট আকারের, যার মধ্যে সামান্য পরিমাণ ডিস্টেন্স ইউজুয়ালি থেকে থাকে। এই মেটাল প্লেটস গুলো বেসিক্যালি আয়রন দিয়ে তৈরি করা হয় এবং এটার উপর একটা নিকেলের আস্তরণ থাকে, এবং পুরো জিনিসটা হচ্ছে আমার একটা কাঁচের টিউব দিয়ে আটকানো থাকে, যেটার মধ্যে কিছু পরিমাণে হাইড্রোজেন গ্যাস থাকে। এই হাইড্রোজেন গ্যাস থাকার কারণ হচ্ছে ভিতরে যে নিকেল একটা কোটিং দেওয়া, সেটা যাতে মানে নষ্ট না হয়ে যায় ইজিলি, জাস্ট একে সেফ রাখার জন্য। এখন এটার কাছাকাছি যদি আমি কোনো ম্যাগনেট নিয়ে আসি, তাহলে কি হবে, রেড সুইচের এই দুইটা আয়রন প্লেট একে অপরের সাথে লেগে যায় এবং যে সিগন্যালটা পায় 1 or 0 আকারে, সেটা কাকে পাঠায়, আমার মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারকে ও সেন্ড করে দেয়। আচ্ছা, এটা হচ্ছে আমার রেড সুইচের ওয়ার্কিং মেকানিজম, এটা কিভাবে কাজ করে। এখন পরবর্তীতে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্সর সম্পর্কে জানবো, সেটা হচ্ছে হল ইফেক্ট সেন্সরস। হল ইফেক্ট সেন্সরস গুলার জানার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ হল এফেক্ট। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, উই অল শুড নো অ্যাবাউট দিস। সো একটু দেখি এটাকে, হল এফেক্ট জিনিসটা কি সেটা আগে দেখি। হল এফেক্ট বেসিক্যালি এমন একটা প্রসিডিওর যেখানে হচ্ছে একটা মেটাল কন্ডাক্টর বা মেটাল প্লেট প্লেস করা হয় কোনো একটা জায়গায়, এবং সেটার ভিতর দিয়ে সার্টেন অ্যামাউন্ট অফ একটা ইলেকট্রিসিটি পাস করা হয়। আমরা জানি ইলেকট্রিসিটি যখন পাস হয় তখন নেগেটিভ থেকে পজিটিভ দিকে যায়, এবং আমার কি হয়, ইলেকট্রন ফ্লো হয়, রাইট? ইলেকট্রন গুলো ফ্লো হতে থাকে একদিক থেকে অন্যদিকে। এখন কথা হচ্ছে, আমরা একটা মেটাল প্লেট বা কোনো একটা কন্ডাক্টর প্লেট, যে কোনো মানে যে কোনো এমন মেটাল যেটা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, সে এমন তেমন ধরনের একটা প্লেট হচ্ছে বসালাম, এটার ভিতর দিয়ে সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস করলে ইলেকট্রন পাস হতে থাকবে। এখন অ্যাট এ মানে সার্টেন টাইম আমি যদি একটা ম্যাগনেটকে ওই কন্ডাক্টিভ প্লেটটার কাছাকাছি নিয়ে আসি, তাহলে দেখবো ওইটা ইলেকট্রন আর প্রোটন গুলোকে এভাবে সারিবদ্ধ করে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছে। এই ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হওয়ার কারণে কি হয়, এই কন্ডাকটিভ প্লেটে সার্টেন অ্যামাউন্ট অফ একটা ভোল্টেজ আমরা পেয়ে থাকি, যেটাকে পরবর্তীতে কি করে ভোল্টমিটার দিয়ে আমরা মেপে দেখতে পারি, ও আচ্ছা এই পরিমাণ 0.5 ভোল্ট, 0.1 ভোল্ট, এরকম ধরনের ভোল্টেজ আমরা পেয়েছি, বা এর থেকে কম বেশিও হতে পারে ক্ষেত্র বিশেষে। তো হোয়াট ইজ হল ইফেক্ট আমরা বুঝলাম, যে কন্ডাকটিভ প্লেটের ভিতর দিয়ে যদি আমরা কোনো পরিমাণ ইলেকট্রিসিটি পাস করি, এবং সেই কন্ডাকটিভ প্লেটটার কাছাকাছি যদি আমি ম্যাগনেট নিয়ে আসি, তাহলে কি হবে, ম্যাগনেট গুলো ইলেকট্রন আর প্রোটনকে সারিবদ্ধ করে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে, যার কারণে কিছু সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমার কন্ডাকটিভ প্লেটে জমা হয়, যেটাকে আমরা পরবর্তীতে ভোল্টমিটার দিয়ে মাপতে পারি। এটা হচ্ছে আমাদের হল এফেক্ট। হল এফেক্ট বেসিক্যালি এন্ড পয়েন্টে, যেটার এন্ড রেজাল্ট কি, ও একটা ভোল্টেজ ক্রিয়েট করে। এই ধরনের হল এফেক্ট মানে একটা ম্যাগনেট নিয়ে আসলাম, একটা কন্ট্যাক্ট প্লেট নিয়ে আসলাম, এর মধ্যে সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লো করলাম আমরা, এবং আমরা এন্ড রেজাল্ট কি পাচ্ছি, একটা ভোল্টেজ জেনারেট করতে পারছি, রাইট? সো হল এফেক্ট বেসিক্যালি এটাই। আপনাদের অনেক সময় এক্সামে কোয়েশ্চেন আসে হোয়াট ইজ হল এফেক্ট, তখন আপনারা এই বিষয়টা এক্সপ্লেন করবেন যে হল এফেক্ট আসলে কি। একটা কন্ডাকটিভ প্লেট থাকে, ইলেকট্রিসিটি পাস হয়, ম্যাগনেট নিয়ে আসলে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এবং তার কারণে আমরা একটা ভোল্টেজ পেয়ে থাকি, দ্যাট ইজ হল এফেক্ট। ওকে, এই টোটাল জিনিসটা হচ্ছে হল এফেক্ট। এখন হল এফেক্ট এই ফান্ডামেন্টাল কনসেপ্টটাকে ইউজ করে বিভিন্ন ধরনের মডার্ন সেন্সরস আমরা এখন দেখে থাকি। এটা হচ্ছে হুইল স্পিড সেন্সরস আমরা পেয়ে থাকি বাজারে। দেন হচ্ছে আমাদের খুবই পরিচিত যে সেন্সরস গুলো রয়েছে, যেমন মেটাল ডিটেক্টর যে ডোরস গুলো আমরা দেখি এয়ারপোর্টসে বা হচ্ছে শপিং মল গুলায়। তো এগুলার ভিতরে হচ্ছে বেসিক্যালি হল এফেক্টের ফান্ডামেন্টালটা মানে কাজে লাগিয়ে আমরা মেটাল ডিটেকশন করে থাকি, বা হচ্ছে হুইলের স্পিডটা আমরা মেজার করে থাকি। এখন আমরা হুইল স্পিড সেন্সরের একটা এক্সাম্পল দেখবো, দেন হচ্ছে আমরা মেটাল ডোরের এক্সাম্পলটাও দেখবো। হুইল স্পিডের এক্সাম্পলে যদি আসি, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা হল এফেক্ট সেন্সর লাগানো আছে। ধরেন একটা হুইলকে আপনি পাওয়ার আপ করলেন, এটা ঘুরছে, ঠিক আছে, এবং হুইলের কিছু উঁচু জায়গা আছে, নিচু জায়গা আছে, রাইট? এটা কনস্ট্যান্ট বেগে যখন ঘুরতে থাকবে একটা কনস্ট্যান্ট স্পিডে, তখন আমরা যদি এর কাছাকাছি একটা হল এফেক্ট সেন্সর রাখি, তাহলে এটা স্ট্রাকচারটা সম্পর্কে আমরা একটু দেখি, যেটার ভিতরে একটা অবশ্যই একটা ম্যাগনেট আছে, সামনে একটা হল এফেক্ট সেন্স করার জন্য একটা কন্ডাক্টিভ প্লেটও আছে, যেটাকে আমরা মেইনলি হল এফেক্ট সেন্সর বলছি। ওকে, ইউজুয়ালি যখন আমরা দেখবো যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্পিডে হুইলটা কন্টিনিউয়াস ঘুরতে থাকছে, তো
এই উঁচু নিচু মানে পজিশন গুলার কারণে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড হবে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডটা থেকে যে পরিমাণ আমরা চার্জ পাচ্ছি, পজিটিভ নেগেটিভ ইলেকট্রনস প্রোটনস, এগুলার কনসিস্টেন্সি কে যাচাই বাছাই করবে? এই ছোট্ট একটা কন্ডাক্টিভ প্লেট যে দেখতে পাচ্ছি আমরা, হল এফেক্ট সেন্সর হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে কি ইলেকট্রন প্রোটনকে ক্যাপচার করবে। এবং জাস্ট অ্যাজ দ্য ফান্ডামেন্টাল, এই ম্যাগনেটটা কি করবে, এই ম্যাগনেটটা হচ্ছে এই টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করার জন্য সাপোর্ট দিবে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই হল এফেক্ট সেন্সর বা কন্ডাক্টিভ প্লেটের উপর কি পাবো, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ পাবো, যেটা হচ্ছে আমরা এখানে পিকচারে দেখতে পারতেছি যে একটা আপস এন্ড ডাউনস দেখাচ্ছে ভোল্টেজের, সময়ের সাথে সাথে ভোল্টেজ আইদার আপ হচ্ছে বা ডাউন হচ্ছে। যখন এই হুইলের উঁচু জায়গাটা যাচ্ছে, ধরেন একটা হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমার এই হল ইফেক্ট সেন্সরটা সেন্স করতে পারছে। আর হুইলের নিচু পজিশনটা যখন আসতেছে, তখন মানে ইলেকট্রন প্রোটনের সংখ্যা স্বাভাবিকভাবে কম পাবো। সেক্ষেত্রে আমাদের সেন্সর কি করবে, কম অ্যামাউন্ট অফ ভোল্টেজ সেন্স করতে পারবে। সো ভোল্টেজের কতটুকু পরিবর্তন হলো, সেই জিনিসটা মেজার করার মাধ্যমেই হচ্ছে আমার হল ইফেক্ট সেন্সরটা বলবে যে আমার হুইলের স্পিডটা কত। এখন এই স্পিডটা কিভাবে ক্যালকুলেট করবে, মানে ভোল্টেজ কতটুকু বাড়লো কমলো, এটা ক্যালকুলেট করার দায়িত্ব কার? আমাদের না, কার? মাইক্রো প্রসেসরের, রাইট? এটা মাইক্রো প্রসেসরের চিন্তা যে ও ভোল্টেজটা নিয়ে কিভাবে ওর ক্যালকুলেশন করবে, অ্যান্ড ওর একটা সার্টেন রেঞ্জ সেট করা থাকে, রেঞ্জের সাথে কিভাবে ও মিলাবে। ওকে, বাট আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা সম্পর্কে ভালো মতো জানা। ওকে, পরবর্তীতে আমরা একটু দেখি মেটাল ডিটেক্টর ডোর কিভাবে কাজ করে। সেম হল এফেক্টের যে ফান্ডামেন্টাল, সেটা কাজে লাগিয়ে মেটাল ডিটেক্টর ডোর কাজ করে থাকে। আমরা এয়ারপোর্ট বা শপিং মলে যে ধরনের মেটাল ডিটেক্টর ডোর দেখি, এটা দুইটা পার্ট থাকে, রাইট? দুইটা পার্টের একটা পার্ট হচ্ছে সোর্স কয়েল থাকে, আরেকটা পার্টে হচ্ছে কি থাকে, ডিটেক্টর কয়েল থেকে থাকে। সোর্স কয়েল থেকে মানে কনস্ট্যান্টলি একটা, মানে সোর্স কয়েলটা ঘুরতে থাকে কন্টিনিউয়াসলি, এবং একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। ঘূর্ণায়মান অবস্থার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, যেটাতে সার্টেন অ্যামাউন্ট অফ কনস্ট্যান্ট পরিমাণে একটা ইলেকট্রন বা প্রোটন থেকে থাকে। এই ডিটেক্টর কয়েলটার কাজ হচ্ছে এই কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ইলেকট্রন বা প্রোটন কতটুকু, সেটার একটা মানে রিড রাখা। সেটার একটা রিড লাগতো কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ। এখন ধরেন কোনো একটা অবজেক্ট, মেটাল অবজেক্টকে আপনি এই ডোরটার মাঝখানে নিয়ে আসলেন। তো এই সোর্স কয়েলটার ঘূর্ণায়মান অবস্থার কারণে যে ইলেকট্রোম্যাগনেটিক 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 ফিল্ডের জেনারেশনটা হচ্ছিল, সেটা কি কিছুটা হলেও ডিসরাপ্টেড হবে না একটা মেটাল অবজেক্ট নিয়ে আসার কারণে? কারণ এই মেটাল অবজেক্টটারও তো নিজস্ব কিছু প্রোটন বা ইলেকট্রন আছে, রাইট? তো এখন এই মেটাল অবজেক্টটার নিজস্ব প্রোটন আর ইলেকট্রন তার কারণে কি হবে, আমার ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ডটা আছে ওইটার প্রোটন ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাবে, এবং আমার ডিটেক্টর কয়েল হচ্ছে কিছু সময় আগে যেই পরিমাণ ইলেকট্রন আর প্রোটন দেখতে পাচ্ছিল, তার থেকে স্বভাবতই বেশি পরিমাণে ইলেকট্রন বা প্রোটন দেখতে পাবে, এবং ভোল্টেজও কিছু পরিমাণে আপ অথবা ডাউন হয়। তো এইখানে ডিটেক্টর কয়েলে যেই পরিমাণ ভোল্টেজ আপ এন্ড ডাউন হলো, সেটা সেন্স করার মাধ্যমেই হচ্ছে আমাদের এই মেটাল ডিটেক্টর ডোরটা হচ্ছে একটা মানে সিগন্যাল দেয় বা হচ্ছে বাজ বাজ করে, রাইট? আমরা যদি কোনো মেটাল অবজেক্ট নিয়ে যাই, তাহলে এটা দেখবেন একটা সাউন্ড করে যে হ্যাঁ এখানে একটা মেটাল ডিটেক্টেড হয়েছে। সো বেসিক্যালি সাউন্ডটা কখন আসে, যখন এই ডিটেক্টর কয়েলটা ডিটেক্ট করতে পারে যে আমার যেই পরিমাণে কনস্ট্যান্ট ইলেকট্রন বা প্রোটন থাকার কথা ছিল, তার থেকে কিছুটা বেশি হয়ে গিয়েছে বা কিছুটা কম হয়ে গিয়েছে। ওকে, so this is the working mechanism of a metal detector door. আচ্ছা, সো এইগুলা কি দেখলাম, আমরা রেড সুইচ দেখেছি, আমরা হল ইফেক্ট সেন্সরস এর মধ্যে কি দেখেছি, মেটাল ডোর ডিটেক্টর ডোর দেখেছি, রাইট? এরা কি, এরা হচ্ছে ম্যাগনেটিক এবং ইলেকট্রোম্যাগনেটিক সেন্সরস এর উদাহরণ। আচ্ছা, এছাড়াও সামনে যদি আমরা সাউন্ড বেস সেন্সরস এর কথা একটু দেখতে চাই, তাহলে আমরা দেখব যে আল্ট্রাসনিক সেন্সর আমাদের খুবই পরিচিত, আমরা অনেক প্রজেক্টসে ইউজ করেছি আল্ট্রাসনিক সেন্সর। প্রায় মোস্ট অফ দ্য স্টুডেন্টস হচ্ছে আমাদের প্রজেক্টে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করে। এটা কিভাবে কাজ করে? আল্ট্রাসনিক সেন্সর হচ্ছে ইউজুয়ালি একটা সাউন্ড ইমিট করে, রাইট? সাউন্ড ওয়েভ হচ্ছে ও ইমিট করে। এই সাউন্ড ওয়েভটা কত বেগে যাচ্ছে বা কত স্পিডে যাচ্ছে, কত সময় লাগাচ্ছে, এগুলা হচ্ছে গিয়ে কে ক্যালকুলেট করে? মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার। কত বেগে, কত স্পিডে গেল, কত সময় ধরে গেল, কত সময় ধরে ফিরে আসলো, এই সকল ডেটা কার কাছে যায়? মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের কাছে যায়, এবং ওইটার উপর বেস করে হচ্ছে একটা ডিস্টেন্স ক্যালকুলেট করে দেয় যে আমার কোন একটা অবজেক্ট আমার আল্ট্রাসনিক সেন্সর থেকে কতটুকু দূরত্বে আছে। ঠিক আছে?
বাট আল্ট্রাসনিক সেন্সরের মেইন ফান্ডামেন্টাল ওয়ার্কিং পয়েন্ট কি, ও হচ্ছে সাউন্ড ওয়েভ ইমিট করার মাধ্যমে কাজ করে থাকে। ওর একটা অবজেক্টের কত দূর, মানে নিজে থেকে কত দূরে আছে ডিস্টেন্স মেজার করে আমাদেরকে ফিরিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা মাইক্রোফোনকে আরেকটা সাউন্ড সেন্সর হিসেবে ধরতে পারি। মাইক্রোফোনের ভিতরে কিছু ইলেকট্রিক কম্পোনেন্ট থাকে, ওয়্যারস থাকে, ম্যাগনেট থাকে, ডায়াফ্রাম থাকে। আমাদের মাইক্রোফোন কি করে, আমাদের যে কথা বলে সে সাউন্ডটাকে ক্যাপচার করে ওর ছোট স্পিকার, ম্যাগনেটিক স্পিকারটার মাধ্যমে, এন্ড লেটার অন কি করে ডায়াফ্রামের থ্রুতে এই সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করে দেয়। যার কারণে একটা রুম ফুল অফ পিপল কি করতে পারে, কেউ যদি একদম সামনে থেকে কথা বলে, পিছনের লোকজনও এই অ্যাম্পলিফাইড সাউন্ডটা শুনতে পারে। আচ্ছা, আহ এছাড়া আরো অনেক ধরনের সেন্সরস রয়েছে। আমরা যদি টেম্পারেচার সেন্সরস এর দিকে যাই তাহলে হচ্ছে দেখবো অনেক ধরনের সেন্সরস আছে, থার্মোকাপল আছে, আরটিডি আছে, তার প্রক্সিমিটি সেন্সরস আছে অনেক ধরনের। সো স্মোক ডিটেক্টর, গ্যাস সেন্সরস, ডিফারেন্ট ডিফারেন্ট আরো বিভিন্ন ধরনের সেন্সরস আছে, যেটা হচ্ছে আমরা কোথায় জানতে পারবো, পার্ট 2 তে আমরা টেম্পারেচার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর সহ এই ধরনের যাবতীয় অপটিক্যাল সেন্সরস নিয়ে কথাবার্তা বলবো। থ্যাংক ইউ।